নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সত্যি ঘটনাটা শুরু করার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের পরিশ্রম ও আপনাদের ভালোবাসার কারণে গুটি গুটি পায় আমাদের সবার প্রিয় চ্যানেল রহস্যধারা 1000 সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে চলেছে। আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। তাই আমরা আপনাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ। আমরা আশা করব আপনারা এইভাবেই ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। আজকের ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছেন দমদম থেকে অবিনাশ ঠাকুর। চলুন তাহলে অবিনাশের লেখনীতে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অবিনাশ ঠাকুর। আর আজ আমি আপনাদেরকে যেই ঘটনাটা বলবো সেটা আমার সাথেই ঘটেছিল। আমি কোনোদিনই কোনো রকম অপ্রাকৃতিক ঘটনাতে বিশ্বাস করতাম না, কিন্তু সেই দিনের সেই ঘটনাটা আমার সমস্ত চিন্তাধারাকে একদম পরিবর্তন করে দেয়। আমার বাড়ি দমদমে, আর আমি কলকাতার একটা হাউসকিপার সাপ্লাই কোম্পানিতে সুপারভাইজারের জব করি। আমার কোম্পানিতে অনেক হাউসকিপিংয়ের স্টাফ কাজ করে এবং তাদের অনেকেরই বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কিন্তু কাজের সূত্রে তারা কলকাতার বিভিন্ন মেসে ভাড়ায় থাকে এবং মাসের কোনো একটা সময় যখন কাজের চাপ কম থাকে তখন তারা তাদের বাড়িতে যায়। প্রশান্ত মাঝিও হলো আমাদের কোম্পানির এইরকমই একজন স্টাফ। প্রশান্তর বাড়ি হলো সুন্দরবনের কালীতলায়। ওর বাবা কাকাদের পৈতৃক ব্যবসা ছিল সুন্দরবন জঙ্গলের ভিতর থেকে কাঠ ও মধু সংগ্রহ করে এনে সেটা আমাদের খোলা বাজারে বিক্রি করা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন কিনা জানি না, কিন্তু এই কাজটা ছিল যথেষ্টই ঝুঁকিপূর্ণ। কারণ এমন অনেকবারই হয়েছে যে জঙ্গলের ভিতর থেকে মধু সংগ্রহ করতে গিয়ে অনেকেই বাঘের মুখে পড়ে মারা যেত, কিন্তু তবুও সংসার চালাবার জন্য তারা আবারও সেই একই কাজ করতে বাধ্য হতো। অফিসের সূত্রে আমার ও প্রশান্তর মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল এবং আমরা দুজনের সাথে অনেকটাই কথা শেয়ার করতাম। প্রশান্ত মাঝে মাঝেই ওর গ্রামের ব্যাপারে আমাকে অনেক গল্প শোনাতো এবং সেই সমস্ত গল্প শুনে শুনে সত্যি বলতে আমারও ওর গ্রামটাকে সামনে থেকে দেখার ব্যাপারে যথেষ্টই আগ্রহ হতো। তাই শেষমেশ একদিন আমি প্রশান্তকে আমার মনের এই ইচ্ছের ব্যাপারটা বলেই দিলাম এবং সেটা শুনে প্রশান্ত আনন্দে একদম আটখানা হয়ে গেল। এরপর আমি ও প্রশান্ত অফিস থেকে ছুটি নিয়ে ওর গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। প্রশান্ত আমাকে ওর গ্রামের ব্যাপারে যেই রকম গল্প শুনিয়েছিল, ওর গ্রামের পরিবেশ তার থেকেও যথেষ্ট ভালো ছিল। ওখানে গিয়ে আমি যথেষ্টই আদর যত্ন পাই। আমি ওর বাড়িতে 3 দিন ছিলাম, কিন্তু দ্বিতীয় দিনের মাথায় আমার জীবনে সেই ভয়ানক অভিজ্ঞতাটা ঘটেছিল, যেটা আজ আমি আপনাদের শোনাব। বন্ধুরা, দ্বিতীয় দিন সকালবেলায় প্রশান্ত আমাকে বলল যে আজ রাতে পাশের গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে, আর আমি যদি সেটা দেখতে ইচ্ছুক থাকি তাহলে ও আমাকে সেখানে সঙ্গে করে নিয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গেই ওর কথায় সম্মতি জানিয়ে দিলাম, কারণ এই সমস্ত গ্রামীণ সাংস্কৃতিক উৎসব আমি কোনো দিনই আমাদের শহরাঞ্চলে পাবো না। তাই সেই দিন সন্ধ্যার মধ্যেই আমরা রাতের ডিনার শেষ করে নিলাম। এরপর আমি ও প্রশান্ত পাশের গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রায় সন্ধ্যে 7টা নাগাদ আমরা সেখানে পৌঁছে যাই। এরপর প্রায় অনেক রাত পর্যন্তই আমরা যাত্রাপালা দেখলাম। তারপর রাত প্রায় 10টার দিকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রশান্তদের বাড়ির দিকে যাবার 2টো রাস্তা ছিল, একটা হলো মাঠের রাস্তা আর আরেকটা হলো দিঘির পাশের একটা রাস্তা। যাত্রা দেখতে যাওয়ার সময় আমরা মাঠের রাস্তা দিয়েই গিয়েছিলাম, কারণ প্রশান্ত আমাকে বলেছিল যে এই রাস্তাতে গেলেই নাকি আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবো। কিন্তু বাড়ি ফেরার সময় প্রশান্ত আমাকে বলল যে আমরা দিঘির রাস্তা দিয়ে যাব। তখন আমি ওকে এর কারণ জিজ্ঞেস করলাম এবং ওকে বললাম যে এই রাস্তা দিয়ে গেলে তো অনেক বেশি সময় লাগবে, কিন্তু ও আমাকে কিছুই বলতে চাইল না আর বারবার করে আমাকে দিঘির রাস্তা দিয়েই যাবার জন্য বলতে লাগলো। এইবার আমিও একটু জেদ ধরলাম
আর জেদ ধরে ওকে বললাম যে আমি মাঠের রাস্তা দিয়েই যাব। এরপর আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং শেষমেশ ও আমার কথা মতোই মাঠের রাস্তা দিয়ে পথ চলা শুরু করলো। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কেন প্রশান্ত মাঠের রাস্তা দিয়ে যেতে এত অনিচ্ছা প্রকাশ করছিল। এইবার মাঠের রাস্তায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই প্রশান্ত আমাকে বলে উঠল, অবিনাশ, এই রাস্তাটা একটু তাড়াতাড়ি পার করতে হবে, বুঝলি? তাই তুই এইবার একটু জোরে জোরে পা চালা। এইবার আমি ওকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলতো প্রশান্ত? আমি তখন থেকে দেখছি এই রাস্তা দিয়ে যাবার ব্যাপারে কথা ওঠা মাত্রই তুই কেমন যেন একটু চিন্তিত হয়ে পড়েছিস। কি হয়েছে আমাকে একটু খুলে বল। কিন্তু প্রশান্ত তখন আমাকে কিছুই বলল না। আমরা তখন দুজনেই প্রায় মাঠের রাস্তার অর্ধেকটা চলে এসেছি। এমন সময় হঠাৎ করেই আমি একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। এই ফাঁকা নির্জন পরিবেশে সেই কান্নার শব্দটা খুব পরিষ্কারভাবেই শোনা যাচ্ছিল। আমি এই দিকে ওই দিকে তাকিয়ে কান্নার শব্দটা কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করতে লাগলাম, কিন্তু এই পূর্ণিমার চাঁদের আলোতেও আমি কিছুই দেখতে পেলাম না। এইদিকে আমি প্রশান্তর মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলাম যে কোনো একটা আসন্ন বিপদের আশঙ্কায় ওর মুখটা একদম শুকিয়ে গিয়েছে। হঠাৎ করেই প্রশান্ত আমার হাতটা জোরে চেপে ধরে বলে উঠল, ভাই, আমি যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোন। এখন আমাদের এখান থেকে একটু দৌড়ে যেতে হবে, আর যাই হয়ে যাক না কেন তুই কিন্তু পিছন ফিরে একদম তাকাবি না। আর যদি তুই তোর সামনে কোনো অপ্রাকৃতিক ঘটনা দেখিস তাহলে কিন্তু ভাই ভুলেও সেই দিকে পা বাড়াবি না। এই কথাটা বলেই প্রশান্ত আমার হাত ধরে দৌড়াতে লাগলো, আর আমিও কোনো কিছু না বুঝে ওর সঙ্গেই দৌড়াতে লাগলাম। প্রায় মিনিট 5 দৌড়ানোর পর আমি একটু হাঁফিয়ে উঠলাম, আর তখন বাধ্য হয়েই আমি প্রশান্তকে একটু দাঁড়াতে বললাম। যদিও কিছুটা দূরেই মাঠের রাস্তাটা শেষ হয়ে আমি গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছিলাম, আর আমি জানি সেই রাস্তা দিয়ে একটু এগোলেই প্রশান্তের বাড়ি। কিন্তু বন্ধুরা, আমার এইভাবে দৌড়নের অভ্যেস একদম ছিল না, সেই কারণেই আমি একদম হাঁফিয়ে উঠেছিলাম। হঠাৎ করেই আমি আবার সেই কান্নার শব্দটা শুনতে পেলাম, যেন এতক্ষণ সেটা আমাদের পিছনে পিছনেই আসছিল। আমি আবার চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম, আর এইবার আমি দেখলাম একটা বট গাছের নিচে একটা ছোট্ট বাচ্চা শিশু বসে বসে অঝরে কেঁদে চলেছে। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, এত রাতে ওই বাচ্চা শিশুটাকে এইভাবে গাছের তলায় কে রেখে গেছে? এইদিকে ততক্ষণে প্রশান্ত আবার আমার হাত ধরে একটা হ্যাচকা টান মেরে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই প্রাণপণে দৌড়াতে লাগলো। আমিও প্রায় পড়ি কি মরি করে ওর সাথেই দৌড়াতে লাগলাম, এবং শেষমেশ আমরা মাঠের রাস্তাটা পার করে গ্রামের মেঠো রাস্তায় উঠলাম। এইবার আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না, আর আমি প্রশান্তকে আরও জোরে চাপ দিলাম যাতে ও সব কথাগুলো আমাকে সত্যি সত্যি বলে। তখন প্রশান্ত আমাকে বলল, এই মাঠের পাশেই রহিম নামের একজন চাষি তার স্ত্রী ও ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকতেন। 2009 আইলা ঝড়ের পূর্বাভাসের পর গ্রামের সব পরিবার এখান থেকে চলে গেলেও রহিম কিন্তু তার পরিবারকে নিয়ে এখানেই থেকে যায়। পরে আইলার সময় তাদের পুরো পরিবারই ঘর চাপা পড়ে মারা যায়, এবং এর কিছুদিন পর থেকেই রাত্রি 8টার পর এই মাঠের মধ্যে দিয়ে গেলেই এইরকম বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। প্রশান্তের মুখ থেকে এই ঘটনাটা শোনার পর আমি চুপ করে যাই। এর পরের দিন দুপুর থাকতে থাকতে আমি ওখান থেকে আমার বাড়ি চলে আসি। এর কিছু বছর পরে একদিন হঠাৎ করেই প্রশান্ত আমাকে বলেছিল যে গ্রামের সবাই মিলে নাকি এক তান্ত্রিককে দিয়ে ওখানে অনেক পুজো অর্চনা করিয়েছেন, এবং তারপর থেকেই এখনো পর্যন্ত সেই মাঠের মধ্যে আর এই রকম কোনো ঘটনা ঘটেনি। তো বন্ধুরা, অবিনাশের লেখা ঘটনাটা আজ এখানেই শেষ হলো। যদি আপনাদের জীবনেও এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলি আপনারা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে শেয়ার করতে পারেন।
আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।